আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে দ্বিতীয় মাইগ্রেশন ও দ্বিতীয় ওয়েটিং থেকে কবে লিস্ট দিবে, মানে এই বিষয়টা নিয়ে দ্বিতীয় ওয়েটিং লিস্ট নিয়ে আমি আলোচনা করবো আজকে। তো প্রথম যে প্রশ্নটা যেটা হচ্ছে দ্বিতীয় ওয়েটিং লিস্ট কবে দিবে। তো তোমরা জানো যে প্রথম ওয়েটিং লিস্ট এমনকি প্রথম মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু আগামী 5-এ সম্ভবত আগামী 5-এ মার্চ কিন্তু প্রকাশ করেছে সন্ধ্যার দিকে। তো ওইখানে আমরা দেখছি যে ওইখান থেকে মোটামুটি 173 জন কিন্তু প্রথম ওয়েটিং থেকে চান্স পেয়েছে, হ্যাঁ, বিভিন্ন মেডিকেলে। তো 173 জন চান্স পেয়েছে, তার মানে পজিশনটা গেছে তোমার এই 5328 পর্যন্ত গেছে, বুঝতে পারছো? 5328 পর্যন্ত হয়েছে টানছে, হ্যাঁ। তো এখন প্রশ্নটা হলো যে ভাইয়া দ্বিতীয় ওয়েটিং লিস্টটা কবে দিবে, দ্বিতীয় মাইগ্রেশন কবে দিবে। দ্বিতীয় প্রশ্নটা দ্বিতীয় ওয়েটিং থেকে কতজন ও কত হাজার পজিশন পর্যন্ত টানবে। দেখো দ্বিতীয় ওয়েটিং লিস্টটা কবে দিতে পারে। এখন প্রথম ওয়েটিং লিস্ট এমনকি প্রথম মাইগ্রেশন যারা হয়েছে ওদের ভর্তি কবে থেকে কত পর্যন্ত এটা আমার জানতে হবে। ওদের ভর্তিটা হচ্ছে 6 মার্চ থেকে নিয়ে 13 মার্চ, এই সময়ের মধ্যে ওদের ভর্তি সম্পূর্ণ করতে হবে। যদি ওরা ভর্তি না হয় তখন এই ভর্তিটা বাতিল, ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ। আর চাইলে তখন ওরা ভর্তি হতে পারবে না। তাছাড়া যাদের মাইগ্রেশন হয়েছে, অজস্র জনের কিন্তু মাইগ্রেশন হয়েছে, ওরা যে কলেজে আগে ছিল ওই কলেজ থেকে এখন যে কলেজে মাইগ্রেশন হয়েছে ওই কলেজ যদি ওরা ভর্তি না হয়, যদি মাইগ্রেশনের ভর্তি না হয় তখন ওদের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, বুঝতে পারছো? অজস্র জনের কিন্তু মাইগ্রেশন হয়েছে, অনেকে হয়তো জানবে টানবে না, ইএমএ করবে না। তো যাও ওদের সিমি এসএমএস যাবে। আর যাদের 173 জনের চান্স হয়েছে ওরা যদি ভর্তি না হয় তখন কিন্তু ওদের ভর্তিগুলি বাতিল হয়ে যাবে। তাহলে কয় হাজার পর্যন্ত টানতে পারে। প্রথম ওয়েটিং থেকে 173 জন টানছে, তো দ্বিতীয় ওয়েটিং থেকে কতজন টানবে। আমার মতে দ্বিতীয় ওয়েটিং থেকে সর্বোচ্চ তোমার 50 জন টানবে। এখন এটাও প্রশ্ন আছে 50 জন না কতজন টানবে, এটা প্রশ্ন হচ্ছে যে এই যে মাইগ্রেশন হয়েছে আর হচ্ছে ওয়েটিং লিস্ট দিয়েছে, কতজন ভর্তি হবে না, কতজন ভর্তি ক্যান্সেল করবে এটার উপর নির্ভরশীল, এমনকি কতটা সিট ফাঁকা হবে এটার উপর নির্ভরশীল দ্বিতীয় ওয়েটিং থেকে কয় হাজার পর্যন্ত টানবে অথবা কতজন চান্স পাবে ওইটার উপর। ওনারা কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে না অথবা সিট ফাঁকা হচ্ছে ওইটার উপর নির্ভরশীল করতেছে কতজন পর্যন্ত টানবে, এই বিষয়টা বুঝতে হবে। ধরো যদি 20টা সিট ফাঁকা হয় তাহলে 20 জন মন্ত টানবে, দ্বিতীয় ওয়েটিং থেকে 20 জনের লিস্ট দিবে। 10টা ফাঁকা হয় তাহলে 10 জন মন্ত টানবে। যদি 100টা সিট ফাঁকা হয় তখন 100 জন পর্যন্ত টানবে। এটার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? বিষয় হচ্ছে এ জায়গায়। এখন বিষয় হচ্ছে যে এখানে একটা প্রশ্ন, প্রথম ওয়েটিং থেকে এত বেশি কেন টানলো 173 জন, এখানে বিভিন্ন প্রশ্ন আছে বাবা। এক, যারা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়েছিল, বুয়েট যাদের স্বপ্ন, ভার্সিটি যাদের স্বপ্ন, ওরা মেট্রিক অ্যাডমিশনের পরীক্ষা দিয়েছিল, ওদের চান্স হয়ে গিয়েছে। মূলত এরকম কিন্তু মোটামুটি থাকে 50 জন 100 জনের মতো থাকে। তো ওরা কিন্তু মেডিকেলে তখন ভর্তি হয়নি, বুঝতে পারছো? ভর্তি না হওয়ার কারণে কিন্তু এতগুলি সিট ফাঁকা হয়েছিল, এমনকি ওয়েটিং থেকে এতজন পর্যন্ত টানছে 173 জন পর্যন্ত, বুঝতে পারছো বিষয়টা? আবার এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ ও জাতিগোষ্ঠী কোটা থেকে কিন্তু অনেকে চান্স পেয়েছিল, কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু ওদেরকে কাগজপত্র দেখতে চেয়েছিল। তখন সেখানে মুক্তিযুদ্ধের থেকে ভুয়া কাগজপত্র দেখা গেছে, মানে পড়ছে তোমার 58 জন পর্যন্ত শুধু ভুয়া কাগজপত্র ওদের কিন্তু বাতিল করে দিছে, বুঝতে পারছো? আর দেখা গেছে যে অনেকে যায়নি, কাগজপত্র যে ডাকছে মানে ডাকাইছে কাগজপত্র নেওয়ার জন্য, তখন অনেকে যায়নি। তো ওইখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের সিট ফাঁকা হয়েছিল, মোটামুটি 50-60-70টা। তার জন্য এই 173 জন পর্যন্ত হচ্ছে ওয়েটিং থেকে টানছে। এক হচ্ছে ভার্সিটিতে যারা চান্স পাবে অথবা যাদের ভার্সিটি স্বপ্ন, বইয়ের স্বপ্ন, এমনকি যারা মুক্তিযুদ্ধ গোটা বাতিল গেছে, ওটা এখানে একটা ভালো একটা সিট ফাঁকা হয়েছে, ভর্তি হয়নি। তার মানে এটার জন্য মূলত 173 জন পর্যন্ত টানছে, বুঝতে পারছো বিষয়টা? দ্বিতীয় ওয়েটিং থেকে কত, এই যে 5380টা সিট আছে, এখন কতজন চান্স, মানে কতজন ভর্তি, এখান থেকেও যে যে লিস্টটা দিয়েছে মাইগ্রেশন আর হচ্ছে ওয়েটিং, এখন থেকে কতজন ভর্তি হবে না ওইটার উপর ডিপেন্ড করতেছে কতজন দ্বিতীয় ওয়েটিং থেকে চান্স পাবে। বিষয়টা আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? সিট ফাঁকা না হলে তো তোমাকে চান্স দিবে না। তোমার পজিশন এবার মনে হচ্ছে 5328 পর্যন্ত টানছে না, 5329 হলো টানবে না, 5330 হলো টানবে না যদি সিট ফাঁকা না হয়, বুঝতে পারছো বিষয়টা? বিষয় হচ্ছে ওই জায়গায়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যে মুক্তিযুদ্ধের কোটার যে 193টা সিট ছিল, ওই 193টা সিটের আপডেট কি? বাবাজিরা, এটার কোনো আপডেট এখনো জানা যায়নি। ওদের কিন্তু ভর্তিও নেয়নি, ভর্তিও বাতিল করেনি, ওদের একটা মানে ফালাছে লাগছে এভাবেই,
ঝুলিয়ে শুয়ে রাখছে এভাবেই, ভর্তিও নেয়নি, ভর্তি বাতিলও করেনি, এভাবে ঝুলিয়ে শুয়ে রাখছে 193 জনকে। বুঝতে পারছো? 193 জন না, 193 জন থেকে তো মোটামুটি আরো যাচাই বাছাই হয়ে বাতিল গেছে অনেকজনই। তো যারা কাগজপত্র দেখাতে পারছে ওদেরও কিন্তু সিদ্ধান্ত এখনো নেয়নি। একটা সিদ্ধান্ত যখন আসবে তখন জানা যাবে। সরকারের উচ্চ পর্যায়ে থেকে যখন সিদ্ধান্ত আসবে তখন ওদের ভর্তি নিবে অথবা ভর্তি বাতিল করবে। বুঝতে পারছো বিষয়টা? এখন ওদের যদি ভর্তি বাতিল করে তাহলে 193 জন থেকে ধরো যে 100 জন প্রকৃতপক্ষে আছে, আর 93 জন যারা কাগজপত্র দেখাতে পারছে না, ভুয়া টোয়া অথবা যায়নি, ধরো 100টা সিট যদি ওদের ভর্তি যদি বাতিল করে তাহলে আরো ধরো 100টা সিট ফাঁকা হবে, অথবা 193 ধরো ফাঁকা হবে। তখন কি হবে ঘটনা? ধরো আমি 193 ধরলাম, 193টা সিট ফাঁকা হলেও তখন পজিশনটা দেখা গেছে যে অটোমেটিকলি চলে যাবে 5328 পর্যন্ত চান্স পেয়েছে। তখন এটার সাথে আবার যোগ করো 193, তখন দেখা যাচ্ছে 400 মোটামুটি, মানে ধরো আমি 200 যোগ করলাম, 300 400 500, মোটামুটি সিরিয়ালটা 5500 পর্যন্ত চলে যাবে, 450 5500 পর্যন্ত কিন্তু চান্স চলে যাবে যদি ওদের সিটগুলি বাতিল করে। তখন পজিশনটা হচ্ছে ওয়েটিং থেকে যেতে যেতে 5500 পজিশন যারা আছে ওদেরও চান্স হবে যদি মুক্তিযোদ্ধাদের ওই 193 সিট যদি বাতিল করে দেয়। ওইখানে অনেক ফ্যাক্টর আছে। আর দ্বিতীয় ওয়েটিংতে যদি বাতিল না করে, দ্বিতীয় ওয়েটিং পর্যন্ত যদি সিদ্ধান্ত না আসে, তখন যদি বাতিল না করে তখন হচ্ছে তোমার ধরো 5380 পর্যন্ত ওয়েটিং থেকে চান্স পেতে পারে। তার মানে 30-28 পর্যন্ত চান্স পেয়েছে, আমি আরো 50টা সিট বাড়ায় ধরলাম। ধরো যারা এখান থেকে চান্স ভর্তি হবে না অথবা সিট ফাঁকা হবে, ধরো এরকম ধরো আরো 50টা ফাঁকা হতে পারে। যদি 50টা ফাঁকা হয় তখন 5380 জন পর্যন্ত সিরিয়াল পর্যন্ত যেতে পারে। বুঝতে পারছো? এটা আমার ধারণা থেকে, আমি আইডিয়া থেকে বললাম, আমার অভিজ্ঞতা থেকে। বুঝতে পারছো? তো বেশিও ফাঁকা হতে পারে, কম হতে পারে, এটা বলা যাচ্ছে না। আর মুক্তিযোদ্ধা কোটা এখন এটার রেজাল্টটা এটার ইয়াররা কবে দিবে? 13ই মার্চ পর্যন্ত ওদের ভর্তি কার্যক্রম, 13 তারিখের পরেই দ্বিতীয় ওয়েটিং লিস্টটা দিয়ে দিবে। বুঝতে পারছো? তো 14, 15, 16 অথবা 20 তারিখ আগে দিয়ে দিবে। বুঝতে পারছো? মানে 15, 16, 17 তারিখের দিকে দ্বিতীয় ওয়েটিং লিস্ট কিন্তু দিয়ে দিবে। বুঝতে মানে 20 তারিখে আগে দিয়ে দিবে, এটা শিওর থাকো, দ্বিতীয় ওয়েটিং লিস্টটা। আচ্ছা, এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তৃতীয়, প্রাইভেট মেডিকেলের মেয়াদ অসচ্ছল কোটার রেজাল্ট কবে দিবে? আচ্ছা, প্রাইভেট তোমরা যাদের 5328 থেকে নিয়ে বাকি যারা আসো, তোমরা তো বসে থাকবে না, ওয়েটিং দিয়ে চান্স হবে কি না হবে এটা তো শিওর না। কিন্তু তোমার যাদের পজিশন 5300, 350, 400, 5450, 5500, ওরা কি করবে? ওরা কিন্তু বসে থাকবে না, অথবা 5600। ওরা প্রাইভেট মেডিকেল কিন্তু মেয়াদ অসচ্ছল কোটায় 5% সিট আছে, সেখানে কিন্তু আবেদন করছে অথবা করবে। ওরা কিন্তু ওই রেজাল্টটা কবে দিবে? এটা 17ই মার্চের পরে জানা যাবে। ওয়েবসাইটে হয়তো রেজাল্ট দিবে, অথবা তোমার সিমে এসএমএস দেবে, এক বা একাধিক মেডিকেলে ভাইবার জন্য যে সিলেক্ট হচ্ছে ওইটা তোমার ভাইবা নিবে। বুঝছো? তারপর হচ্ছে তোমার ওইটা ভাইবা এপ্রিল আগে হবে না, এটা ধরে রাখো। এপ্রিলের 3 তারিখ থেকে নিয়ে এপ্রিলের 12 তারিখ পর্যন্ত হচ্ছে ভর্তি চলবে। তার মানে তোমার ভাইবা তো এর আগে নিবে না। জেনারেল কোটা না দিয়ে কি তোমাকে মেধা ও অসচ্ছল কোটা ইয়া করবে, তোমাকে টানাটানি করবে? মূলত প্রাইভেট মেডিকেলে এই যে ভর্তি কার্যক্রম চলবে না, 3 এপ্রিল থেকে 4 এপ্রিল থেকে নিয়ে 12 এপ্রিল পর্যন্ত, ওই সময় তোমার ভাইবার এসএমএস আসবে অথবা ওই সময় তোমাকে ডাকবে। বুঝতে পারছো? এর আগে কিন্তু তুমি মেধা অসচ্ছল কোটা কোনো ইয়া পাবে না। মেধা অসচ্ছল কোটার মোটামুটি 320 জনের মতো ফ্রিতে চান্স পাবে, সুযোগ পাবে। বুঝতে পারছো? ওইটা নিয়ে বহুত আলোচনা করছি, এগুলি আর বলতে চাই না। তো ওয়েটিং থেকে কতজন চান্স পেতে পারে বললাম, ওই যে 50 জনের মতো দ্বিতীয় ওয়েটিং থেকে চান্স পেতে পারে। এটা বেশি হতে পারে, কম হতে পারে, কতজন ভর্তি হবে না এটার উপর ডিপেন্ড করে। বিষয়টা আমি বুঝাইছি। আর হচ্ছে তোমার এই ছিল, বাকিটা দেখা যাক কি হয়। সিদ্ধান্ত আসার পরে তারপরে তো আপডেট ভিডিও তৈরি করব। আর যাদের ওয়েটিং এর চান্স আছে অবশ্যই ভর্তি হয়ে যাবে, ভর্তি না হলে তো ভর্তি বাতিল। আর যাদের মাইগ্রেশন হয়েছে অজস্র শত শত জনের মাইগ্রেশনে ভর্তি, যে কলেজ আসছে ওই কলেজে কিন্তু তুমি ওই কলেজে চলে যেতে বাধ্য। ওই কলেজে না গেলে তোমার ছাত্রত্ব বাতিল, ভর্তি বাতিল, সবকিছু বাতিল। তো যতটুকু আলোচনা করার আলোচনা করেছি। হয়তো অনেকে ডিপ্রেশন আছে, টেনশন আছে, ওয়েটিং থেকে চান্স হবে কি হবে না। তো মোটামুটি ধরে রাখো 5380 বললাম না, মোটামুটি এই রেঞ্জে ধরে রাখো, 380 কম অথবা বেশি, এই রেঞ্জে তোমার দ্বিতীয় ওয়েটিং থেকে ওয়েটিং লিস্ট 4টা দিবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা মূলত দেওয়ার নিয়ম। বুঝতে পারছো? তারপর ভর্তির পরে আবার ভার্সিটি টার্সি মেডিকেল, তখন কিন্তু অনেক সিট ফাঁকা টাকা হয়ে যাবে, অনেকে ভর্তি ক্যান্সেল করবে, তখন মোটামুটি টানবে 4টা পর্যন্ত ওয়েটিং লিস্ট দেয় কি। তো আমার ধারণা মতো এবার 5400-500 পর্যন্ত যাবে। বুঝতে পারছো? ওয়েটিং। তারপর তো অনেকে ভর্তি বাতিল করে, অনেকে প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার পরও কি কই সরকারি মেডিকেলে চান্স পাওয়ার পর শেষ মেডিকেল আসছে, ওগুলি না পড়ে অনেকে আসে প্রাইভেটে এসে ভর্তি হয়ে যায়,
প্রাইভেটের ভর্তি কার্যক্রম হয়েছে তোমার এপ্রিলের 3 তারিখ থেকে শুরু হবে 12 তারিখ। তো ওরা কিন্তু এখন সরকারিতে ভর্তি আসে, ওরা ভর্তিগুলি বাতিল করবে, কিন্তু তখন প্রাইভেট মেয়েদের কোনটাতে আসে কি লেনদেন, এরকম ধর আরো 50-60 জন থাকতে পারে স্বাভাবিক। তো এই ছিল, আলোচনা করার চেষ্টা করেছি। তো আরো কোনো জানা থাকলে আমাকে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।